সহায়কে আমরা বরণ করে নেব। বরণ করে নেওয়ার জন্য আমি 1 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রী নূপুর দেবনাথ মহাশয়াকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। 1 নম্বর ওয়ার্ডের মহিলা নেত্রী নূপুর দেবনাথ, তিনি আমাদের বিধায়ক মাননীয় ফিরদৌসী বেগম মহাশয়াকে বরণ করে নিচ্ছেন। সবাই একটু জোরে করতালি দেবেন আমাদের প্রিয় বিধায়ক মাননীয়া ফিরদৌসী বেগম মহাশয়ের জন্য। সারাক্ষণ যিনি আমার আপনার ভালোর জন্য পরিশ্রম করছেন এবং এই বিধানসভাকে তিলে তিলে তিলোত্তম রূপ দান করেছেন, সেই বিধায়ক মাননীয়া ফিরদৌসী বেগমকে বরণ করে নিলেন আমাদের 1 নম্বর ওয়ার্ডের মহিলা নেত্রী নূপুর দেবনাথ মহাশয়া। প্রিয় নেতা, আমাদের সবার রাজনৈতিক অভিভাবক, যিনি সমস্ত কিছুর বাস্তব রূপায়ণের কাণ্ডারি, সোনারপুর উত্তর বিধানসভার আমাদের সাংগঠনিক প্রধান, রাজপুর সোনারপুর পৌরসভার 4টি দপ্তরের যিনি গুরুত্বপূর্ণ সিআইসি, সে জনাব নজরুল আলী মণ্ডল মহাশয়কে আমরা বরণ করে নেব। সবাই একটু জোরে করতালি দেবেন আমাদের প্রিয় সাংগঠনিক প্রধান সিআইসি জনাব নজরুল আলী মণ্ডল মহাশয়ের জন্য। উপপৌর প্রধান রাজপুর সোনারপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান পাপিয়া মুখার্জিকে বরণ করে নেওয়ার জন্য নূপুর দেবনাথ। আমাদের ভাইস চেয়ারম্যান রাজপুর সোনারপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান পাপিয়া মুখার্জি মহাশয়াকে, ওনাকে বরণ করছেন আমাদের 1 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রী নূপুর দেবনাথ মহাশয়া। ব্যাস, রাধাকৃষ্ণ উপহার তুলে দিলেন নূপুর দেবনাথ মহাশয়া। মাননীয়া ফিরদৌসী বেগম ওনাকে একটি বৌদ্ধ মূর্তি তুলে দেবেন ওনার হাতে এবং ওয়ার্ডের একটি গাছ তুলে দিলেন আমাদের ওয়ার্ডের মহিলা নেত্রী নূপুর দেবনাথ। মানি প্ল্যান্ট গাছ, অত্যন্ত সুন্দর এবং মনোরম একটি ছবি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এবার আমাদের কংগ্রেসের সম্পাদিকা মাননীয়া ফিরদৌসী বেগম মহাশয়া, সবাই জোরে করতালি দেবেন। উপাসনা চৌধুরী, কয়েকদিন আগে আপনারা মিলন মেলা প্রাঙ্গণে আপনারা দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে যিনি বক্তব্য রেখেছেন। আমাদেরই অঞ্চলের বিজেপি আমাদের বিরুদ্ধে অপপ্রচার কুৎসা চালাচ্ছে, আবেগ আর ভালোবাসা দিয়ে যারা রুখে দিচ্ছে তারা আমাদের রাজ্য আইটি সেল, তাদের অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই তাদের এই নর্তন এবং মানুষের মনোভাবে। দেশে বিদেশে নির্ভীকতায় সাহসে একটাই নাম প্রকাশে, তকমা তকমা তকমা। জানুন, জানাতে থাকুন। হে ভগবান বাংলার মাটি বাংলা
একদম মূল সংগঠক আমাদের অভিভাবক দাদা হাতে মাইক তুলে দিচ্ছি। দাদা আপনাদেরকে একটু দয়া করে মোবাইল আপনারা একটুখানি মানে সাইলেন্স করে রাখবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা এবং প্রত্যেকে বিকৃত না বলে আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতৃত্ব কর্মী, আপনারা চেয়ারে বসে বলুন। এবার দাদা হাতে মাইক তুলে দিচ্ছি। দাদা আপনাদেরকে মূল্যবান তাদের আজকের এই পরিস্থিতিতে মূল্যবান বক্তব্য রাখবেন, আপনারা একটু মন দিয়ে শুনবেন। এই মিটিং আমরা শুরু করেছি আমাদের রাজ্য সঙ্গীতের মাধ্যম দিয়ে, যদিও শীতকালের বেলা একটা মানে অনেকটা দুপুর হয়ে যাওয়া অবস্থা, এখনো মিটিং আমরা শুরু করতে পারিনি। যাই হোক, এত সংবর্ধনা চলছে তো, মানে সেই 1 ঘন্টা সংবর্ধনা চলছে, যার জন্য মিটিংটা একটা পরিবেশটা নষ্ট হয়ে গিয়েছে। এটা আমাদের কিন্তু উচিত ছিল, আমি তো বলেছিলাম যে ঠিক আছে সময়ের মাঝখানে করে নেওয়া যাবে, এই একেবারে সব করতে গিয়ে মিটিংটাকে মানে একটু গুলিয়ে দেওয়া হয়ে গেল। একটু তাকে ধৈর্য সহকারে শুনতে হবে, বেশিক্ষণ সবার নয়। দেখুন, আমরা সবাই খুব ব্যস্ততার মধ্যে চলছি, কিন্তু এটা ভাববেন না যে যারা এখানে বসে আছে সবাই বেকার মানুষ, এটা আপনারা এটা মনে করে নেবেন না। কিন্তু প্রত্যেকেই ব্যস্ত মানুষ এবং তাদের মানে তাদের আরো অনেক কাজ আছে। আমাদের এই মিটিং কিন্তু প্রতি মাসে একটা করে হয়, আর মিটিংটা হয় কিন্তু সিলেক্টেড কিছু লোকদের নিয়ে, যারা ওয়ার্ডের কাউন্সিলর, ওয়ার্ডের সভাপতি, যারা আমাদের বিভিন্ন শাখা সংগঠনের দায়িত্বে আছেন, স্কুল কমিটি প্রেসিডেন্ট, আমাদের মহিলা যারা নেতৃত্ব আছেন, বেছে বেছে আমরা লোককে ডাকি এখানে। এই যে সাংগঠনিক মিটিংটা কেন করা হয় বলুন তো, যাতে সমগ্র বিষয়টা মানে হচ্ছে আমাদের এই পৌর অঞ্চলে আমরা আমাদের সোনারপুর উত্তর বিধানসভাটাকে দুটো ভাগে ভাগ করে রেখে দিয়েছি। একটা পৌর অঞ্চল, যেখানে আমাদের সমস্ত নেতৃত্ব, ওয়ার্ডের নেতৃত্বরা যারা যারা আছেন তাদেরকে নিয়ে বসে একটা সামগ্রিক রূপরেখা, সাংগঠনিক বিষয় হোক, উন্নয়নের বিষয়টা হোক। আমরা ঠিক গ্রামাঞ্চলে তাই করি, ওদের সাবজেক্টটা একটু আলাদা হয়। ওদের নিয়ে আমরা ওদের যারা পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, অন্যান্য সদস্য যারা আছেন, অঞ্চল সভাপতি আছেন, অন্যান্য নেতৃত্ব আছে, তাদেরকে ডেকে নিয়ে আমরা আলাদাভাবে বসি। তাদের কথা বিধায়ক মন দিয়ে শোনেন, বিধায়কের পরামর্শ থাকে, তাদেরও উন্নয়ন, তাদেরও সাংগঠনিক বিষয়গুলো নিয়ে আমরা একটা রূপরেখা তৈরি করে একটা পূর্ণাঙ্গভাবে সাংগঠনিক পরিকাঠামো তৈরি করে দিয়ে আমরা কাজটা করার চেষ্টা করি। এই জায়গাও তাই আমরা দেখেছি। এটা কিন্তু সিলেক্টেড, এটা কিন্তু ভাবার কোনো অবকাশ নেই। আজকে আমরা যারা এখানে বসে আছি 300 হোক 460 লোক আমরা বসে আছি, আমি নিশ্চিত 1 নম্বর ওয়ার্ড ওদের যা কর্মী আছে, ওদের যা শাখা সংগঠন আছে, যদি হয় 1 নম্বর ওয়ার্ডের লোকেরা এই জায়গায় বসে গেলে পুরো পূর্ণ হয়ে যাবে। বাকি 16টা ওয়ার্ড থেকে ডাকতে হবে না। 1 নম্বর ওয়ার্ড কেন, প্রত্যেকটা ওয়ার্ডের কথা বলছি, প্রত্যেকটা ওয়ার্ডের কথা বলছি। আমরা মূল নেতৃত্ব কেন রাখি, যেহেতু তারা সেই সংগঠনের দায়িত্বে আছেন, তাদের সংগঠনটাকে আরো কিভাবে স্ট্রং করা যায়, কিভাবে আরো বৃদ্ধি করা যায়, সেই বিষয়গুলো একটা মতামত দেওয়ার জন্য আমাদের যারা এখানে নেতা বসে আছেন তারা আপনাদেরকে পরামর্শ দেয়। সেই পরামর্শ মোতাবেক আপনারা আপনাদের কাজ করেন। এই কারণে আমাদের এই সাংগঠনিক মিটিং। তকমার দর্শকদের জন্য অনেক অনেক অভিনন্দন। তকমার দর্শক যারা আছেন তারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন। যদি দলের নির্ধারিত বিষয়গুলো আমরা যদি মন দিয়ে একটু মেনে চলতে পারি, তাহলে আমরা নিশ্চিত আপনাদের এই সব ওয়ার্ডগুলো যতই এরা চেলামেলি করবে কেন, বিজেপি বলুন, সিপিএম বলুন, কিচ্ছু থাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যা হয়েছে, মমতা ব্যানার্জি যা কাজ করেছে, তারপর আপনাদের পৌরসভাতে আপনাদের যে সমস্ত দাবিগুলো ছিল, সেই পানীয় জলের প্রজেক্ট যা শেষ পর্যায়ের কাজ, বাড়ি বাড়ি সংযোগ দেওয়ার কাজ, মানুষের বাড়িতে পানীয় জল চলে আসছে, সেটাও পেয়ে যাচ্ছে। পানীয় জল আনতে গিয়ে রাস্তা যে ক্ষয়ক্ষতি হয়েছে, সে রাস্তাও তৈরি করে দেওয়া হচ্ছে। আরবান পদশ্রীর মাধ্যম দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আরো টাকা দিয়েছে, সেই কাজও হচ্ছে। সব হচ্ছে, সব মানুষ পাচ্ছে।
তারপরেও মানুষ কিন্তু আপনার ওয়ার্ডে আপনার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, আপনার ওয়ার্ডে আপনাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। কেন? 2011 যখন আমরা ক্ষমতায় ছিলাম না, তখন তো আমরা জিতেছি, সেই বুথ সেই ওয়ার্ড জিতেছি, তাহলে আজকে আমরা জিততে পারছি না কেন? আমরা সেই ওয়ার্ডে হারছি কেন? সেই বুথে হারছি কেন? ভাবতে হবে কোনো একটা জায়গায় আমাদের একটু ত্রুটি তৈরি হচ্ছে, বিচ্যুত হয়ে যাচ্ছে। এই জায়গাটাকে আমাদের দল যখন চিহ্নিত করছে, দল ভাববেন না যে আজ থেকে আপনি 2011 ক্ষমতা আসার আগে পর্যন্ত বা 2011 ক্ষমতা আসার পর 2019 সাল পর্যন্ত যেভাবে দল চলতো এখন সেভাবে দল চলছে, এটা ভাববেন না। এখন দল প্রতিটা পদক্ষেপ প্রতিটা কর্মসূচি কিন্তু মনিটরিং করে, আপনার লোকেশন ট্র্যাক করে, আপনি প্রোগ্রাম দেওয়ার পর আপনি কি প্রোগ্রাম করছেন তারা কিন্তু মূল্যায়ন করে। সামনে আর কয় মাস, আর হয়তো ম্যাক্সিমাম আর 1 মাস পরে ইলেকশন, এই ফেব্রুয়ারিতে হয়তো লিস্ট পাবলিশ হয়ে যাবে, মানে ভোটার লিস্ট। তারপরে হয়তো যে কোনো সময় নির্বাচন ঘোষণা হয়ে যাবে, তারপর আর মিটিং আর হবে, এদের মিটিং আর হবে সম্ভব নয়। সেই জন্য বলছি সময় নষ্ট করবেন না, হিউজ কাজ, প্রচুর কাজ। প্রত্যেকটা আমাদের যারা নেতৃত্ব যারা আছে, প্রত্যেক দিন আমাদের বিধানসভার প্রত্যেকটা দিন আমাদের নেতৃত্ব সবাই কিন্তু প্রচারের মধ্যে আছে। আপনারা আরেকটু সক্রিয় হন, আরেকটু সচেতন হন, তাহলে আমাদের আশা দল যেটা ভাবছে, দল যেটা চিন্তা করছে যে আমরা আমাদের এই এলাকাগুলো থেকে, এই বিধানসভাগুলো থেকে আমরা ভালো মার্জিন নিয়ে আগামী দিনে একটা বড় মার্জিন নিয়ে জিততে পারবো, এই যে ভাবনা চিন্তা তখন হলো হবে। আমি এখানে এসে সত্যি নিজেকে গৌরবিত মনে করি এই কারণে, যেহেতু আমি জেলার প্রেসিডেন্ট। এই জেলার এই বিধানসভায় সব থেকে বেশি সাংগঠনিক সভা হয়। আপনারা শুনলেন নজরুলের কাছে 27তম, কিন্তু আপনাদের বিধানসভার ভৌগোলিক অবস্থান খুব খারাপ। আমি যেখান থেকে আসি, আমার বাড়ি 40 মিনিট, আমার বাড়ির লাগোয়া বন্ধ কিন্তু ফিরদৌসির জায়গা, এই একদিকে রানিয়া আর একদিকে বনহুগলি, ওইখানে আছে। আবার এদিকে ভাঙড়ের সঙ্গে চাকদার সঙ্গে যুক্ত, এদিকে সোনাপুর দক্ষিণের সঙ্গে যুক্ত, ওদিকে যাদবপুরের সঙ্গে যুক্ত। চারদিকে একটা বিক্ষিপ্ত হবে, কিন্তু এই বিক্ষিপ্ত থাকা অবস্থা ফিরদৌসি এবং নজরুল যেভাবে আপনাদের নিয়ে সংগঠিত করে দলের প্রচার করে, আমি ওদের ধন্যবাদ জানাই। এবং তারা ভোট দেয়, আমি পরখ করে বলছি আপনারা পরীক্ষা করে নেবেন। যারা যে অঞ্চলে পৌর প্রতিনিধি, তাদের সঙ্গে এমন কিছু লোক ঘোরে, তারা ভাবে আমার ব্যক্তিগত লোক, তাদের জন্য অনেক মানুষ তাদের সামনে আসে, ভাবে কি ওকে বাদ দিয়ে কাউন্সিলর করবে না। এটা কিন্তু আমাদের থেকে দূরে রাখতে হবে, সবাইকে বোঝাতে হবে কাউন্সিলর কিন্তু সবার ওই মুসলিম ও কয়েকজনের না। আমি দেখেছি এরা আমার কাছে খুব অস্বস্তিকর। আমার সঙ্গে যাতে একটা আপনাদের উদাহরণ দেই, একদিন 5-6টা লোক এসে আমাকে অবজেকশন দিচ্ছে যে দাদা ওই জায়গাটা রাস্তার উপর স্টোন চিপ পড়ে আছে, মানুষ পড়ে যাচ্ছে। আমি খোঁজ নিলাম, কেউ স্বীকার করছে না। এইবার একটা ছেলেকে বললাম কি বলতে পারছিস না, তোদের পাড়ায় পড়েছে, আমি কিন্তু সব এখান থেকে তুলিয়ে দেবো। ও আমাকে আঙুল দিয়ে ইশারা দিচ্ছে, আমার লজ্জায় মুখটা মানে কি বলবো, মানে ওকে বলতে পারছি না আমাকে এরকম এরকম করছে কেন। আমি যার বাইকে গেছি সেই পয়েন্টটা ফেলেছে, একদম সত্য ঘটনা আমি বলছি। আমি হয়তো আমায় বলি না কেন, বলো কি বলবো, তুমি তো বাইকে তার সঙ্গে এসছো। আমার দোষ নেই, অন্যদের দোষ, কর্মীদের দিকে দোষ দেখানো তা হবে না। আমিও এখানেও বলছি, এখানে বেশ কিছু মানুষ আছে যারা ভাবেন নজরুল আর ফিরদৌসি তাদের কথা মতো চলেন না, ওরা কারো কথা মতো। কারণ আমি বলি ফিরদৌসি সবার, আপনাদের সোনাপুর উত্তর বিধানসভার প্রত্যেকটা অঞ্চল, প্রত্যেকটা কর্মী, প্রত্যেকটা মানুষের ও জনপ্রতিনিধি। এমন কোন প্রোগ্রাম দেখেছেন সে হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, সব প্রোগ্রামে কেউ হাজির হয়? আমি বলি ওকে সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। কারণ আমি আপনাকে বলি, আমি পরখ করে নিয়েছি, আপনি অন্য ক্যান্ডিডেটের সঙ্গে তুলনা করবেন, ও দেখবেন 10 ভাগ এগিয়ে আছে নিজের ব্যবহারের জন্য, নিজের আচরণের জন্য। কারণ আপনাকেও, আপনি কিসের বিশেষত্ব? বিশেষত এখানে অন্য কর্মীদের সঙ্গে আপনি একটু ডিফারেন্স বলেই আপনাকে মানুষ গ্রহণ করছে।
আমাকে আমার চরিত্র এভাবে তৈরি করতে হবে যে আমার দিকে যারা কেউ আঙুল তুলতে না পারে। আমি অনেক কর্মীকে দেখি রাত্রিবেলা অসুস্থ থাকে, সে আমার জ্ঞান দেয়, তার জ্ঞান তো শুনে না। সত্যি কথা বলতে কোনো কষ্ট নেই, কারণ নজরুল বললো একবার হয়তো ফেব্রুয়ারির শেষের দিকে অথবা মার্চের প্রথম দিকে ভোট ঘোষণা হবে। এইবার আমি বলি যা হয়েছে হয়েছে, ছাড়ুন। মমতা ব্যানার্জি আমাদের অনেক কিছু দিয়েছে, শুধু আমাদের দেয়নি, বাংলার মানুষকে দিয়েছে। আমাদের তাকে ঋণ শোধ করার এই নির্বাচনটাকে তাকে ঋণ শোধ করার। বিদগ্ধ ব্যক্তি, আমার বিরাট ডক্টরেট ডিগ্রি আছে, মানুষের জন্য কাজে লাগে না, ওই ডক্টরেট ডিগ্রির কোনো দাম নেই, আমি অন্তত মনে করি। রাস্তায় একটা ছেলে পড়ে আছে, শিক্ষিত মানুষ পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে, আর পিন্টুর মতো একজন ডাক্তার ছেলে যখন ওই ছেলেটাকে তুলে নিয়ে হাসপাতালে তুলে দেয়, আমি তখন পিন্টুর জন্য সাপোর্ট করবো। মানুষ মানুষের জন্য কাজ করবে না, তাহলে আমি সমাজে এলেন কেন? আমি বলি রাজনীতিকে দেখে অনেকে বিতস্তত, অনেকে অনেক উল্টো পাল্টা কথা বলে, কিন্তু আমি বুক বাজিয়ে বলতে পারি যারা রাজনীতির সঙ্গে যুক্ত তারা বেশি মানুষের কাজ করে। সাধারণ মানুষের থেকে রাজনৈতিক সঙ্গে যুক্ত তারা, তাদের দয়া মায়া অনেক বেশি আছে, কারণ তারা সামাজিক কাজ করে। মমতা ব্যানার্জি বলেন একজন ভালো রাজনৈতিক কর্মী হতে হলে সবার আগে একজন ভালো সামাজিক কর্মী হতে হবে। আমি মানুষের সঙ্গে যোগাযোগ করবো, আমার পথ দিলে যাবে, ওই পথটা ভবিষ্যতে চতুষ্পদ হয়ে যাবে। তাই আমি পদ দিয়ে যখন থাকবো পার্টিতে, আমার সাধারণ কর্মীর থেকে আমার গুরুত্ব অনেক বেশি। সেই সাধারণ কর্মীকে নিয়ে সবার মানুষের দরজায় দরজায় পৌঁছে দেওয়াই আমার নেতৃত্ব। ইজ দি লিডার, সি ইজ দি লিডার হু লিডস দ্য পিপুল। যে মানুষকে সবাইকে সংগঠিত করে চলে সেই হচ্ছে লিডার। আমি লিডার হবো, মানুষের সঙ্গে যোগাযোগ করবো। আমার পাড়ায় কেউ চেনে না আমাকে, ওই পদ দিয়ে কি হবে? আমি তাই আপনাদের কাছে বলতে চাই, আপনারা যেভাবে সাংগঠনিক আলোচনার মাধ্যমে নিজেদের অনেক বেশি রাজনৈতিক সচেতন করেছেন, আমি নজরুল আর ফিরদৌসকে বলে যাব যে 15 দিনের মধ্যে আজকে এই 15 বছরে যে কাজগুলো করেছে সেইগুলো একটা আলাদা সেগ্রিগেশন করবে। 1 নম্বর ওয়ার্ডের জন্য কি করেছে, 2 নম্বরের জন্য কি করেছে, 3 নম্বরের জন্য কি করেছে, বনকুড়ির জন্য কি করেছে, কামরাবাদের জন্য কি করেছে, খেয়াদার জন্য কি করেছে, এইগুলো সব আলাদা করে একটা কাউকে বসিয়ে ওরা যা করেছে আলাদা করে তাদের কাজে তুলে দেওয়া। এখানে মহিলারা অনেক বেশি আছে, আমি আপনাদের ধন্যবাদ জানাই। পুরুষদের থেকে আপনারা অনেক বেশি সচেতন হয়েছে, এর জন্য ফিরদৌসীকে ধন্যবাদ জানাই। নজরুল আপনাদের কিছু বলার নেই, নজরুল খাটে অনেক বেশি, খাটে অনেক বেশি। আমি আপনাদের কাছে বলি, ওই যে 1 নম্বর ওয়ার্ডে ধরুন একটা উন্নয়নের দিয়েছে, সেই উন্নয়নের কাগজটা নিয়ে যখন স্কুটিনি করতে যাবেন, যে বুথ সভাপতি যে বুথে বসবে তাদের সঙ্গে 5 জন মেয়ে যাবেন। আপনারা বললে অনেক বেশি মানুষ গ্রহণ করবে, পুরুষদের কথা বেশি গ্রহণ করবে না। যেই ভোটার লিস্টটা বেরোবে, আমি আপনারাও তো নিজেরা জানেন 1 নম্বর ওয়ার্ডে কি কি হয়েছে, বিশেষ করে পিন্টু অনেক দিনে আমার সহকর্মী, আমার অনেক দিনের সতীর্থ। আমি বলবো বের করে কেন নজরুল আর ফিরদৌসীর দিকে তাকিয়ে থাকবেন? ফিরদৌসী তো আমাদের প্রতীক। আজকে তাই ফিরদৌসীকে কেন বলতে হবে, নজরুলকে কেন বলতে হবে? আপনাদের দায়বদ্ধ থেকে আপনারা সেই উন্নয়নের পাঁচালী পড়েছেন, সবখানে উন্নয়নের পাঁচালী, সেই পাঁচালীর মধ্যে 15 বছরের সাফল্য কি কি প্রকল্প লেখা আছে, তাই নতুন করে বলার প্রয়োজন নেই। আজকে সেই উন্নয়নের খতিয়ান নিয়ে বাড়িতে বাড়িতে স্কুটিনি করুন, যদি কোথাও কারো অসুবিধার নাম না উঠুক, তার বাড়ি কোনো অসুবিধা লিপিবদ্ধ করে সেই কাগজ সব কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাদের পক্ষে সম্ভব না হলে আপনি ফিরদৌসী বা নজরুলকে জানান, দেখুন ওরা সমস্যার সমাধান করে কিনা। আপনাকে নির্বাচনের সময় মঞ্চ বেঁধে প্রচার করতে হবে না। কালাই বস্তা থেকে বাদল থেকে দেখুন কতজন আমাদের বাংলার বিপ্লবী সন্তান বন্দে মাতরম বলে ভারত মাতার শিক্ষক মোচনের জন্য ফাঁসির কাঠে ঝুলেছেন। আজকে বড় বড় কথা বলছেন, কি করেছেন ভারতের স্বাধীনতার জন্য? বাংলাকে জেনে, বাংলাকে যারা চেনে না, যাদের বাংলার সম্বন্ধে সম্ভব ধারণা নেই, যারা বহিরাগত, বাংলায় এসে বড় বড় কথা বলছেন। কেন মানবো আমরা? কেন ওদের মিটিংয়ে যাবো? বাংলাকে যারা অবহেলা করে, বাংলাকে বঞ্চিত প্রান্তিক মানুষরা 100 দিনের কাজ করে জীবিকা নির্বাহ করে, মমতা ব্যানার্জিকে টাইট দেওয়ার জন্য তাদের পারিশ্রমিক বন্ধ করে দেবেন, আর বাংলার মানুষ মেনে নেবে? আবাস যোজনা যাদের আচ্ছাদন নেই, ভোগলা প্রধান নিচে সই, তাদের টাকা আপনি বন্ধ করে দেবেন? মমতা ব্যানার্জিকে বন্ধ করতে পারেননি। আজকে বলুন তো, বাংলার মা সবচেয়ে বড় অর্থকর্মা, অনেক মনীষী, অনেক সাহিত্যিক, অনেক লেখক, অনেক বিপ্লবী সন্তানকে জন্ম দিয়েছেন। একদিন মোহাম্মদ গোখলে বলেছিলেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে, দি রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুমরো। আজকে বাংলা যাবে, অবশিষ্ট ভারতবর্ষ আগামীকাল ভাবে। ওরা যে ভারতবর্ষের জাতীয় সঙ্গীতের জনগণমন কে রচনা করেছেন, কে লিখেছেন? বাংলার কৃতি সন্তান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বন্দে মাতরম কথাটা কে লিখেছেন? বাংলার কৃতি সন্তান সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। জয়েন্ট কথাটা কে বলেছেন?
বাংলার নেতাজি সুভাষচন্দ্র বসু। তাহলে এই যে বাদ দিয়ে কি ভারতবর্ষ হয় নাকি? বাংলার সংস্কৃতি কৃষ্টি বাদ দিয়ে ভারতবর্ষ হবে? তাই আমরা গর্ববোধ করি আমরা বাঙালি। আপনি আমাকে যতই অবহেলা করুন, ইতিহাস থেকে আমি মুছে ফেলতে পারবেন না। এমএলএ আই এম দি লাস্ট ওয়ার্ড অফ মমতা ব্যানার্জি, এরকম বলা অনেকে শুনেছি এই বলতে। অনেকে ছবি দিয়ে দেখাই যেমন নজরুল আর ফিরদৌসীর সঙ্গে আমার ছবি আছে, আমি কত ঘনিষ্ঠ। যারা এই কাজে লিপ্ত আর যাই হোক তারা পার্টি ভালো করছে না। তাই আপনাদের কাছে বলি, সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ত্যাগ করে, সমস্ত অভিমান ত্যাগ করে, আমার বড় রাগ হতে পারে, আপনার পিন্টুর বড় রাগ হতে পারে, কিন্তু আমি হাত জোড়ে করে বলছি, বাংলাকে বাঁচানোর জন্য অভিমান করে কখনো মমতা ব্যানার্জির পাশ থেকে সরে যাবেন না, সরে যাবেন না। কারণ মমতা ব্যানার্জি ছাড়া আমাদের মুক্তির দিশারি আর কেউ নেই। একটা মহিলা বিশ্বাস করতো টালি ঘরে, আজকে শুধু মমতা ব্যানার্জির ইতিহাস বলুন, যদি মানুষ ভোট না দেয় আমি রাজনীতি ছেড়ে চলে যাবো। কি অসহায় অবস্থা, কি দৈন্যতার মধ্যে দিয়ে তার অসীম ক্ষমতা, অসীম সাহস, অসীম আদর্শ লক্ষ্যের স্থির থেকে তিনি আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন। আর মুখ্যমন্ত্রী হওয়ার পর বাংলার উন্নয়ন করেছে। আর তাকে কতগুলো অসুর বাইরে থেকে এসে তাকে বারবার আঘাত করছে, কিন্তু বাংলার মানুষ জানে যতই করুক খবর প্রচার গুসা, শীত গ্রীষ্মে মমতা ব্যানার্জি ভরসা। তাই মমতা ব্যানার্জি আর চলবে না। আমরা আগামী দিনে সবাইকে বলুন, শেষ যে দাঁড়িয়ে আছে বসে আছে তার সঙ্গে মিল কোথায়, আপনাদের সঙ্গে মিল কোথায়? আপনাদের নেত্রীর নাম মমতা ব্যানার্জি, আমার নেত্রীর নাম মমতা ব্যানার্জি। ঢালাই হোক বা ভিত, এই সিমেন্টেরই হবে জিত। শহর থেকে গ্রাম, নির্মাণে একটাই নাম, রাশমি সিমেন্ট। এবার নির্মাণ হবে সুপারহিট। নমস্কার সবাইকে। আমাদের এই বছর 2026 প্রথম সাংগঠনিক সভা, কিন্তু আমাদের 27তম সাংগঠনিক সভা। এই সভায় যারা উপস্থিত হয়েছেন, আমার সামনে এই অঞ্চলের সকল নেতৃত্ব সহ আমাদের পুরো রাজপুর সোনারপুর পৌরসভার যে 17টা ওয়ার্ড, 17টা ওয়ার্ডের বিভিন্ন নেতৃত্ব প্রত্যেকেই এখানে উপস্থিত হয়েছেন। তার সঙ্গে আমরা মঞ্চে যারা বসে আছি, আমাদের আজকে খুব ভালো সময় আমাদের দাদা এখানে এসে উপস্থিত হয়েছেন, সুভাষিস দা। তিনি অত্যন্ত মূল্যবান বেশ কিছু কথা বলেছেন আমাদের কাজে চলার পথে, কিভাবে আমরা আরও বেশি নিজেদেরকে সংঘবদ্ধ করব এবং নিজেদেরকে আরও বেশি মানুষের কাছে গ্রহণযোগ্য করব, সব বিষয় নিয়েই কিন্তু দাদা বলেছেন। এখানে সোনারপুর উত্তর বিধানসভার সংগঠক মাননীয় নজরুল আলী মণ্ডল, তিনিও বেশ কিছু কথা বলেছেন। তিনি রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটির সিআইসি মেম্বার, জল এবং পূর্ত দপ্তরে। এবং তার সঙ্গে আমাদের রাজপুর সোনারপুর পৌরসভার সিআইসিরাও এখানে আছেন, এখানে কাউন্সিলররাও আছেন, এখানে আমাদের অন্যান্য নেতৃত্ব যারা আমাদের একটা টিম হিসাবে সোনারপুর উত্তর বিধানসভার সবাইকে নিয়ে আমরা এগিয়ে চলি। সেই টিম হিসাবে যারা দায়িত্বে আছেন, আমি আলাদা করে কারোর নাম বলছি না, প্রত্যেকেই এখানে উপস্থিত আছেন। এবং আমার সামনে এই অঞ্চলের নেতৃত্ব এবং আমার 17টা ওয়ার্ডের বিভিন্ন নেতৃত্ব, প্রত্যেককে নতুন বছরের শুভেচ্ছা জানাই। আমরা আজকে 2026, আমরা যদি শুধু 2026 দেখে 2026-এর পরের কথা ভাবতে শুরু করি বা বলতে শুরু করি, তাহলে কিন্তু চলবে না। আমাদের ভুলে গেলে চলবে না আমরা 2026-এর আগে কিভাবে কোন কোন বছরগুলো কিভাবে আমরা অতিবাহিত করেছি। আমাদের 21 ভুললে হবে না, আমরা যদি বলি 2016 ভুললে হবে না, আমরা 2011 যে পরিবর্তন, সেই পরিবর্তনের আগের কথাগুলো ভুললে হবে না, যে কিভাবে এই 2011, 2016, 2021, আজ এই 2026 নতুন করে আবার আমরা মানুষের কাছে যাব। আমরা প্রত্যেকটাই আমাদের একটু মনে রাখতে হবে, প্রত্যেকটা কাজ আমাদের মনে রাখতে হবে। কারণ 2011 থেকে আমাদের প্রকল্প, আমাদের উন্নয়ন আমরা বাংলার মানুষের কাছে পৌঁছেছি 2011 থেকে। কিন্তু 2011-র আগে সেই অর্থে যেহেতু আমরা ছিলাম না, কিন্তু 2011-তে আমাদের প্রতি মানুষ ভরসা রেখে, তৃণমূল কংগ্রেসের প্রতি ভরসা রেখে, আশ্বাস রেখে বাংলা পরিবর্তন হয়েছে। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছে। তাই আমরা 2011-র আগে মানুষের কাছে আমরা সেইভাবে কতটা কাজ করব, কিভাবে মানুষের পরিষেবা দেব, সেই ব্যাখ্যাটা না জেনেও মানুষ 2011-র পরিবর্তন করেছিল। 2016 আমরা 2011 থেকে 2016 আমরা যে কাজ করেছি, তারপরেও তখনও একটা বিরোধী শক্তি তারা কিন্তু মাথা চালা দিয়ে উঠে 2016টা একটা বিক্ষিপ্ত করার চেষ্টা করেছিল। কিন্তু বাংলার মানুষ 2011-র আগে যখন মানুষ চিনতেন না মুখ্যমন্ত্রীকে সেই অর্থে উন্নয়নের দিক থেকে, কিন্তু মানুষ 2011 থেকে 2016 আরো বেশি করে চিনে গেলেন। 2016 আরো বদ্ধপরিকর হলো, মানুষ কিন্তু সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই করলেন। আবার 2021 দেখুন, 2021-এ যেভাবে বিভিন্ন সাম্প্রদায়িক বিভিন্নভাবে চেষ্টা করে গেল, 2021-কেও কিভাবে
কিভাবে মুখ্যমন্ত্রীকে পরাস্ত করা যায়। কিন্তু সেটা আরো বেশি করে দৃঢ় হলো বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সার্বিক প্রকল্প, মানুষের জন্য প্রকল্প। সেই প্রকল্পগুলোর জন্য 2021 আরো দৃঢ়তার সাথে আমরা আরো বেশি করে তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক সংগঠিত হয়ে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুখ্যমন্ত্রী হলেন। আজ 2026 আবার নতুন করে অনেক কিছু, তারা যেহেতু এতগুলো পথ পন্থা অবলম্বন করেছিল, কোনোটা কাজ করেনি, নতুন করে আরো অনেক কিছু তারা পন্থা অবলম্বন করার চেষ্টা করছে। বিরোধী যারা আছে 2014 সাল থেকে কেন্দ্রে বসে আছে, সেখান থেকে তারা কোনো রকম না মানুষের জন্য কাজ করে আর না মানুষকে ভালো থাকতে দেয়, মানুষকে সুস্থ থাকতে দেয়। তারা কিন্তু এই 2026টা আরো পাখির চোখ করে এগোনোর চেষ্টা করছে। কিন্তু আমাদের ভরসা, আমরা জানি মানুষ যে কাজ দেখেছে, মানুষ যে প্রকল্প পেয়েছে, মানুষ যে উন্নয়ন পেয়েছে, মানুষ যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা সৈনিক তাদের পাশে পেয়েছে বা পাচ্ছে, তারা কিন্তু আমাদের পাশে থাকবে, তৃণমূল কংগ্রেসের পাশে থাকবে। তার জন্যই দরকার আমাদের আরো সংগঠিত হওয়া, আরো বেশি করে মানুষের পাশে থাকা। কারণ আমরা যদি সবাই মিলে এই জায়গাটা না করি, তাহলে কিন্তু আমাদের আরো পুরানো কথা মনে করতে হবে। আমরা এখানে দেখেছি রাজপুর সোনারপুর পৌরসভা, এই পৌরসভায় আমরা 2004 থেকে দেখেছি 2004-এ কি অবস্থা ছিল, এই ওয়ার্ডে কি ছিল, এই ওয়ার্ডগুলোর কি অবস্থা ছিল। আমরা 2004-এ 4টে মাত্র কাউন্সিলর ছিলাম আমাদের দলে। তারপর দেখুন 2009-এ আমার আস্তে আস্তে বোর্ডে আসি, আমরা কিন্তু পরিবর্তনের সেই ঝড়ে আমরা চলে আসলাম, পরিবর্তন হলো এলাকার সার্বিক উন্নয়ন। আজ কিন্তু আমরা পৌরসভায় বলতে পারি যে 35টা ওয়ার্ডের জন্য আমরা পানীয় জল একেবারে প্রত্যেকটা মানুষের বাড়ি পৌঁছে দেওয়ার জন্য আমরা যে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম, সেটা আমরা সফলতার জায়গায় চলে এসেছি। প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা বাড়ি বাড়ি প্রত্যেকটা মানুষের জল, এই যে একটা প্রকল্প, সার্বিক প্রকল্প, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা সার্বিক প্রকল্প কিন্তু দিয়েছিলেন 2016 সালে। আমরা সেটা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। সেখানে শুধু একটু একটু নয়, অল্প কিছু মানুষের জন্য সেটা নয়। তাই এই ধরনের প্রকল্প, এই ধরনের কাজ বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী সার্বিকভাবে করেন। বিক্ষিপ্তভাবে কয়েকটা মানুষের জন্য কয়েকটা কাজ কিন্তু সেটা নয়, তিনি যে কাজগুলো করেছেন সার্বিকভাবে। তাই আমাদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা বছর, প্রত্যেকটা দিন আমাদের মনে রাখতে হবে। আর এই অঞ্চল, আমরা যদি এই 1 নম্বর অঞ্চল, 1 নম্বর ওয়ার্ড বলি, আমাদের এই জায়গার কথা বলি শ্রীনগরে, তো এখানে কিভাবে আমাদের তৃণমূল কংগ্রেসের যারা সেই সময়কার সৈনিক, তাদেরকে কিভাবে থাকতে হতো। আজকে যারা বিরোধী আসনে আছে, তারা তো মাথা উঁচু করে মানে হই হই করে ঘুরে বেড়াচ্ছে। আর দাদা বলছিলেন আমরা বিভিন্ন জায়গায় কাজ করেছি, রাস্তার যত ব্যারিকেড গুলো, যত জায়গায় বিউটিফিকেশন করেছি, হঠাৎ দেখবে কয়েকটা ফোড়েদের ধরে নিয়ে বিজেপির কয়েকটা ফুলের ফ্ল্যাগ নিয়ে ওরা বেঁধে দিয়ে চলে গেল। উন্নয়ন আমরা করছি, কাজ আমরা করছি, ওরা হঠাৎ কটা ফ্ল্যাগ মেরে দিয়ে বেরিয়ে চলে যায়। তো এই জায়গা তারা পায়, এইভাবে তারা কিন্তু থাকতে পারে। কিন্তু আগে আমরা কিন্তু যদি মনে করতাম আমরা একটা ফ্ল্যাগ লাগাবো, তো আমাদের সেই ফ্ল্যাগটা লাগানোর তো প্রথমত পৌঁছাতে দিত না, যদিও পৌঁছানো হতো সঙ্গে সঙ্গে আমরা লাগিয়ে আসলে পরক্ষণে সেটা ফেলে পায়ে মারিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিত, নাহলে পুড়িয়ে দিত। আমরা পরে গিয়ে একটা আমাদের ফ্ল্যাগ খুঁজে পেতাম না, আমাদের যদিও লাগিয়ে আসতাম ঘন্টাখানেক পর আর দেখা যেত না। আজ কিন্তু সেই গণতন্ত্র আছে, বাংলায় সেই গণতন্ত্র আছে। তাই বদলা নয় বদল চাই, মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন, সেই বদল কিন্তু হয়েছে, কিন্তু বদলা হয়নি। তাই তারা কিন্তু কাজ করতে থাকতে পারছে বা তারা মাথা উঁচু করে আছে। আমরা চাই তারাও মাথা উঁচু করে থাকুক, কিন্তু আমরা আমাদের জায়গা ভুলবো না। আমরা পুরানো কথা যেমন ভুলবো না, আমরা নতুন ভাবে মানুষের পাশে যেটা থাকছি সেটাও ভুলবো না। আমরা মানুষকে নিয়ে আরো কাজ করব, আরো এগিয়ে যাব। আজকে এই 1 নম্বর ওয়ার্ড তারা অত্যন্ত একটা সুন্দর ব্যবস্থাপনায় আমাদের আজকে এই মিটিং করেছে। আমরা মোটামুটি ভাবে যেহেতু 27তম মিটিং, আমাদের 17টা ওয়ার্ড, আমরা প্রত্যেকটা ওয়ার্ড একবার করে ঘুরিয়ে আমরা মিটিং করেছি। আবার এই দ্বিতীয়বার রিপিট চলছে। তো আমাদের এই 1 নম্বর ওয়ার্ডে আমি পিন্টু দেবনাথ সহ 1 নম্বর ওয়ার্ডের সকল নেতৃত্ব, আমার মহিলা তৃণমূল কংগ্রেসের যারা আছেন, প্রত্যেককে আমার অভিনন্দন, শুভেচ্ছা জানাই। নারায়ণ দাস 35 নম্বর ওয়ার্ডের বুথের শক্তিবর্ধক, ওনাকে আমি মঞ্চে ডেকে নেব। তার সাথে সাথেই আমি ডেকে নেব বিজেপির হয়ে বিএলএ 2 দায়িত্বে যারা কাজ করেছেন, সেই বিএলএ 2 এর মধ্যে অমিত মণ্ডল, সবুজ দাস, অঙ্কিত যাদব, শান্তি বিশ্বাস, নিমাই ভূঁইয়া, এনাদের আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব। এনারা প্রত্যেকেই বিজেপি দলটা করতেন। বর্তমান সময়ে দাঁড়িয়ে এনারা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব এবং একটু সামনে দিকে আমাদের বিধায়ক মাননীয়া ফিরদৌসী বেগমের জনসংযোগের উপর আস্থা এবং বিশ্বাস থেকে আমাদের দলে যোগদান করলেন।
মাতরম